আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমরা হয়তো জ্যামিতি আর না হলে ত্রিকোণমিতি এর যে কোনো একটা এমসিকিউ অথবা এটা নিয়ে আলোচনা করব। সেই ধারাবাহিকতায় আজকে আমরা নবম দশম শ্রেণী অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী ছাব্বিশ সকলের জন্যই তোমাদের বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতির সূত্র, তারপরে মানে বেসিক থেকে শুরু করে আমরা সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। এবং আলোচনার শেষে যদি সুযোগ থাকে আমরা এই যে এখানে দেখো 11টা এমসিকিউ আমি তুলে রাখছি, তাহলে আমরা এমসিকিউতে যাব। আর যদি না হয় তাহলে আমরা আজকে শুধু বেসিক অর্থাৎ বেসিক বা সূত্র নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে আমরা যদি সুযোগ থাকে এমসিকিউতে যাব। আমরা আজকে তোমাদের আগেই বলেছিলাম, আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ আজকে আমরা এই ত্রিকোণমিতির সূত্র থেকে শুরু করে মানে বেসিক যা যা প্রয়োজন নবম অধ্যায়ের অঙ্ক করতে আমরা সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। আমরা প্রথম থেকেই আলোচনা শুরু করব। আমরা শুরুতেই ত্রিকোণমিতি মানে বেসিক যা যা প্রয়োজন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জয়েন করবা তোমরা কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দিবা। তোমরা ক্লাসটা শেয়ার করে দেখলে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবরা সবাই দেখতে পারবে এবং আশা করি সকলেই উপকৃত হবে। আমরা এই ক্লাসটা প্রতিদিন নিচ্ছি তোমাদের এই কথা চিন্তা করি যাতে তোমাদের এটা নিয়ে উপকৃত হয়। আর তোমাদের কথা চিন্তা করেই আমি প্রতিদিন যেহেতু ক্লাস নিচ্ছি এজন্য তোমরা ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে দিবা। আর আজকে আমরা একদম ত্রিকোণমিতির শুরু থেকে একদম মানে বেসিক থেকে শুরু করব। ত্রিকোণমিতি, ত্রি মানে তো আমরা জানি ত্রি মানে 3 আর কোণ হচ্ছে কোণ, তিন কোণ মিতি মানে পরিমাপ, অর্থাৎ 3 কোণের পরিমাপ। আমাদের এই নবম অধ্যায়টা সম্পূর্ণই হইতেছিল ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে আমাদের। আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করার জন্য আমরা প্রথমে হলো সূত্র নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে আমরা যা যা প্রয়োজন সূত্র প্রয়োজন মান যা যা আছে ত্রিকোণমিতিতে আমরা আজকে টোটাল একদম ফার্স্ট থেকে আলোচনা শুরু করব। আমরা প্রথমে হলো প্রয়োজনীয় সূত্র নিয়ে আলোচনা করব। আমরা এখানে ধরো আমি নীল মার্কারটা নিয়ে এখানে লিখে রাখি সূত্র। আমরা আজকে প্রথমেই কাজটা করব হলো দেখো আমরা আজকে ফার্স্টে সূত্র নিয়ে আলোচনা করব। একদম প্রথম থেকে আমাদের এই ত্রিকোণমিতিতে যা যা প্রয়োজন আমাদের প্রথম থেকে যদি আমরা সূত্র আলোচনা করি, আমরা একদম এই সূত্রগুলো সাজায় রাখছি, একদম ধারাবাহিকভাবে আমরা পড়ব। আমরা প্রথমে সূত্র আমরা সাইন থেকে শুরু করব সূত্র পড়া, সাইন থিটা। এখন সাইনের সম্পর্ক হলো কসেকের সাথে, তাহলে সাইন সমান হবে হলো 1 / কসেক থিটা। তাহলে আমরা সাইন সমান দেখো কি হবে 1 / কসেক থিটা। আমরা এই সাইনের সূত্র মানে একই সাথে সূত্র মুখস্থ করে ফেলবো। আমাদের সাইন সমান হবে 1 / কসেক, আর যদি আমরা কসেক দিই বা আমরা এখানে কমানা দিয়ে যদি অতএব দিই, যে এখানে অতএব আমরা এখান থেকে কসেকের সূত্রটাও পড়ে ফেলবো। এই যে কসেক থিটা সমান হবে হলো 1 / কি সাইন থিটা। আমরা এইভাবে সূত্রগুলো পড়ে ফেলবো। তাহলে দেখো আমরা ত্রিকোণমিতি আমাদের প্রথম যে সূত্রটা পড়তে হবে সেটা হইতেছে হলো, আমি এটা আলাদা করে রাখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা প্রথম এখান থেকে সূত্র একেবারে শুরু করতে মুখস্থ করা শুরু করে দেব। আমাদের প্রথম সূত্র যেটা মুখস্থ করতে হবে বা জানতে হবে, সাইন সমান 1 / কসেক থিটা, অতএব কসেক সমান 1 / সাইন থিটা। এরপরে 2 নম্বর সূত্রটা আমরা বলবো হলো কসের সূত্র, কস থিটা সমান হবে হলো 1 / সেক থিটা, অতএব সেক থিটা সমান 1 / কস থিটা।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি বলছি, আমাদের প্রথম থেকে সূত্র ধারাবাহিকভাবে যে সূত্রগুলা প্রয়োজন পড়বে আমরা সেই সূত্রগুলো আগে পড়ে ফেলবো। আর এই সূত্রগুলা যদি আমরা পড়ি, এরপর আমাদের কিছু মান আছে, বাহুর নিয়ে সূত্র আছে, এই 3 টাইপের সূত্র আমরা পড়বো। আর সূত্রগুলা যদি আমাদের পড়া হয়ে যায়, তাহলে আমরা এখানে ত্রিকোণমিতির যে সূত্রই বলি আর এমসিকিউ বলি, সৃজনশীল অঙ্ক বলি, যা বলি সবগুলো সলভ করে ফেলতে পারবো। এই জন্য আমরা কষ্ট করে একটু সূত্রগুলো মুখস্থ করে ফেলবো। দেখো, সাইনের সাথে কসেক সম্পর্ক তোমরা এরকম বারবার পড়বা, সাইন কসেক সাইন কসেক সাইন কসেক, এভাবে কয়েকবার পড়লে সাইন সমান 1/cosec, কসেক সমান 1/sin মুখস্থ হয়ে যাবে। সাইন গেল, কস গেল, এরপর আমাদের 3 নম্বর যে সূত্রটা আসবে আমরা ধারাবাহিকভাবে সবগুলো সূত্র পড়ে ফেলবো। tan থিটা, এই tan থিটা সমান হবে 1/cot থিটা। তাহলে দেখো, tan এর সম্পর্ক হলো cot এর সাথে, tan সমান কি 1/cot, আর তাহলে cot হবে কি 1/tan। অতএব আমরা পাশে এটা লিখে ফেলি, এই যে অতএব cot থিটা সমান হচ্ছে 1/tan থিটা। প্রিয় বন্ধুরা, আমি তোমাদের বলছি আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এই জন্য বলছি যে তোমরা ক্লাসটা কি করে দাও, শেয়ার করে দাও। তোমরা ক্লাসটা শেয়ার করে দিলে অন্যরা, তোমাদের অনেক বন্ধু বান্ধব, তারাও দেখতে পারবে এবং তারা উপকৃত হবে সকলেই। তাই আমরা tan থিটা সূত্র, আমাদের tan থিটার আরো একটা সূত্র আছে, আমরা এই সূত্রটাও এখন পড়ে ফেলবো। tan থিটা সমান হইতেছিল sin/cos থিটা। তাহলে দেখো, আমরা sin থিটা ডিভাইডেড cos থিটা। তাহলে দেখো, আমাদের tan এর দুইটা সূত্র হয়ে যাবে। tan এর প্রথম যে সূত্রটা আমরা মুখস্থ করবো, tan সমান 1/cot থিটা, আর cot তাহলে হবে 1/tan উল্টা। এরপরে আমরা 4 নম্বর সূত্র পড়বো, হলো tan থিটা সমান sin/cos থিটা, আর tan যদি sin/cos থিটা হয় তাহলে cot থিটা হবে তার উল্টো, অর্থাৎ এটা হবে হলো cos থিটা বাই sin থিটা। তাহলে আমরা এই 4টা সূত্র মুখস্থ করে ফেলবো। তাহলে দেখো, আমাদের প্রথমে ত্রিকোণমিতির শুরুতে এই সূত্রগুলার ব্যবহার আছে, এই জন্য আমাদের এই 7টা সূত্র মুখস্থ করতে হবে। দেখো, sin সমান 1/cosec থিটা, cosec সমান 1/sin থিটা, এরপরে cos থিটা সমান 1/sec থিটা, sec থিটা সমান 1/cos। দেখো, প্রত্যেকটা উল্টা, sin cosec আর cosec sin, cos sec sec cos, tan cot cot tan। এরপর আমাদের tan এর আরো একটা সূত্র আছে। এছাড়াও আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়ের জন্য আরো 3টা সূত্র আছে, 1 এর সূত্র বলি আমরা যেগুলোকে। তাহলে আমরা এখন কি করব, 1 এর সূত্রগুলো পড়ে ফেলবো। তাহলে দেখো, আমরা যদি 1 এর সূত্রগুলো পড়ে ফেলি, আমাদের এখানে 5 নম্বর সূত্রটা আমরা মুখস্থ করব। প্রথমে এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হবে 1। তাহলে দেখো, এই সূত্র কিন্তু আমাদের প্রত্যেকেরই মুখস্থ করে ফেলতে হবে। দেখো, আমরা প্রথম 5 নম্বর যে সূত্রটা লিখছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা আমাদের প্রথম 1 এর সূত্রটা। এখান থেকে আমরা sin এর মান বের করতে পারি, আবার cos এর মানও বের করতে পারি। তাহলে দেখো, আমরা এখান থেকে যদি sin এর মানটা বের করতে চাই, তাহলে অতএব আমরা লিখব sin স্কয়ার থিটা সমান 1, আর প্লাস cos স্কয়ার এই পাশে যা, ডান পাশে কি হবে, মাইনাস হবে, অর্থাৎ sin স্কয়ার থিটা সমান কি হলো, দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা। এরপরে যদি আমরা এখান থেকে cos এর মান বের করতে চাই, দেখো cos বাম পাশে আছে, এর সাথে আমাদের আছে প্লাসের সাইন, প্লাসের সাইন ডান পাশে যা কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে এবার cos স্কয়ারের সূত্রটা পড়ি। cos স্কয়ার থিটা সমান এখানে হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো, এই সূত্রগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। আমাদের এখানে যদি এমসিকিউ লক্ষ্য করো তোমরা, দেখো এই ধরনের কিন্তু মান আমাদের আছে অঙ্কে। আমাদের দেখো, আমি লাস্টের যে 11 নম্বর এমসিকিউটা তুলে রাখছি, এইটাই দেখো রুটের ভিতরে আছে কিন্তু আমাদের 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে দেখো 1 মাইনাস cos স্কয়ার, দেখো এই যে আমরা যে সূত্রটা লিখছি যে 1 মাইনাস cos স্কয়ার, এটা সমান কি হবে, sin স্কয়ার থিটা। তাহলে এই রুটের ভিতরে যখন আমরা এই এমসিকিউটা করব, তখন এই 1 মাইনাস cos স্কয়ার জায়গায় কিন্তু আমরা sin স্কয়ার লিখে দেব। অর্থাৎ এই যে এমসিকিউ গুলা লিখছি বা সিকিউ বা বইয়ের অঙ্কগুলো আমরা করি, এই অঙ্কগুলা করতে যে সূত্রগুলো আমাদের জন্য খুবই প্রয়োজন, আমরা সেই সূত্রগুলো একটা পর একটা মুখস্থ করে ফেলবো। তাহলে দেখো, আমরা প্রথমে একটা একটা করে কিন্তু 5টা সূত্র লিখে ফেলছি। ঠিক আছে, এইভাবে আমরা আরো সূত্র লিখবো। এরপর আমাদের 6 নম্বর সূত্র আছে। আমাদের এখানে 6 নম্বর যে সূত্র ছিল sec স্কয়ার মাইনাস tan স্কয়ারের, তাহলে আমরা এখানে লিখে ফেলি নিচে, এটা আমাদের এই সূত্রটা হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হবে 1।
দেখো আমাদের এই 1 এর আরো একটা সূত্র পড়লাম ত্রিকোণমিতিক অনুপাতের। এখানে দেখো দেওয়া আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হবে কি 1। আমরা এখান থেকেও কিন্তু sec এর মান এবং tan এর মান বের করতে পারবো। তাহলে দেখো আমরা যদি এখান থেকে sec এর মান বের করতে চাই, তাহলে এই sec এর সাথে বাম পাশে tan স্কয়ার মাইনাসের আছে, এই মাইনাসের tan স্কয়ার ডান পাশে যা 1 এর সাথে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে এই সূত্রটাও পড়ে ফেলি। অতএব দিলাম, দেখো কি পড়লাম, এই sec স্কয়ার থিটা সমান 1 আর এই মাইনাসের tan ডান পাশে যা কি হবে প্লাসের tan স্কয়ার থিটা হবে। দেখো আমরা এখান থেকে কিন্তু sec এর মানটা বের করে ফেলতে পারবো sec স্কয়ার, তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান যদি 1 হয়, তাহলে আমরা এখান থেকে দেখো sec এর মানটা যদি বের করতে চাই, sec এর মান হইছে কি দেখো sec স্কয়ার সমান এই বাম পাশে যে মাইনাস tan স্কয়ার ছিল সেটা 1 এর সাথে যা ডান পাশে প্লাস tan স্কয়ার হইছে। এখান থেকে আমরা tan এর মানও বের করতে পারবো, কিন্তু দেখো আমাদের এইখান থেকে যদি আমরা tan এর মানটা বের করি, tanটা কিন্তু মাইনাসে আছে, এখান থেকে না বের করে আমরা tan এর মানটা এখান থেকে বের করব। প্রিয় বন্ধুরা, তাহলে দেখো আমাদের ডান পাশে কিন্তু tan স্কয়ার আছে, তাহলে এই tan স্কয়ারের সাথে যে প্লাসের 1 আছে এটা যা বাম পাশে sec এর সাথে মাইনাস হবে, অর্থাৎ tan স্কয়ার সমান হবে sec স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা এইখান থেকে tan স্কয়ার সমান কি হবে sec স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা tan স্কয়ারটাকে বাম পাশে লিখে দিব, বাম পাশে লিখলাম। দেখো এই যে tan স্কয়ার থিটা সমান আমাদের আগে হবে এবার sec স্কয়ার থিটা, আর এই প্লাসের 1 এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের দেখো 6টা সূত্র কিন্তু লেখা হয়ে গেল। প্রিয় বন্ধুরা, তোমরা একটা একটা করে এই সূত্রগুলো মুখস্থ করবা। আমাদের আরো একটা সূত্র আছে এখানে, তারপর আমরা অন্য সূত্রে যাব। তাহলে আমাদের 1 2 3 4 5 6 পর্যন্ত যে সূত্রগুলো লিখছি, এই সূত্রগুলো তোমাদের মুখস্থ করা অত্যন্ত জরুরি। আর এই সূত্রগুলো তোমাদের যদি মুখস্থ করা হয়ে যায়, তারপরে আমরা বইয়ের অঙ্ক বা সৃজনশীল অঙ্ক বলি বা এমসিকিউ বলি, আমরা সবগুলাই কিন্তু কি করতে পারবো, সমাধান করতে পারবো। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এখন ধারাবাহিকভাবে সূত্র লিখব। আমি এখন উপর থেকে কিছু সূত্র তোমাদের মুছে দেব। তাহলে আমি এখান থেকে উপর থেকে কিছু সূত্র মুছে দিই। আমরা ধারাবাহিকভাবে সব সূত্রগুলা লিখব একটার পর একটা, তোমরা সবগুলা সুন্দরভাবে মুখস্থ করবা। তাহলে আমরা 7 নম্বর সূত্রটা যদি আমাদের লিখি, এটা হবে আমাদের কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটাকেও লিখে ফেলি। দেখো আমরা কি লিখলাম, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কত হবে 1। তাহলে দেখো 7 নম্বর আর এই 6 নম্বর সূত্রটা একই সাইনে। দেখো 6 নম্বর সূত্রটা মাঝখানে মাইনাস ছিল, 7 নম্বর সূত্র আমাদের মাঝখানে কি আছে, মাইনাস আছে। তাহলে এইখান থেকে দেখো আমাদের মূল সূত্রটা হচ্ছে এটা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কত 1। এখান থেকে দেখো আমরা যদি কোসেকের মান বের করতে চাই, তাহলে এই মাইনাসের কট এটা ডান পাশে যা 1 এর সাথে প্লাস হবে। তাহলে আমরা এখান থেকে কোসেকের মানটা আগে বের করে ফেলি। দেখো লিখলাম কোসেক স্কয়ার থিটা সমান আমাদের এখানে আছে যে 1 আর এই মাইনাসের কট এটা ডান পাশে যা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। মাইনাস কট ডানে যা ছিল প্লাস হয়ে গেল। তাহলে দেখো আমাদের যদি কোসেক স্কয়ার আসে, কোসেক স্কয়ার থিটা সমান হবে 1 প্লাস কট স্কয়ার থিটা। দেখো আমাদের এই যে নৈবিত্তিক গুলা করবো, তোমরা দেখো এই যে 3 নম্বর এমসিকিউটা আমরা লিখে রাখছি, দেখো উপরে আছে 1 প্লাস কট স্কয়ারে, 1 প্লাস কট স্কয়ারে। দেখো এই যে 1 প্লাস কট স্কয়ার, তাহলে এখানে কি হবে কোসেক স্কয়ার। তার মানে আমাদের এই সূত্রগুলো যদি মুখস্থ করি, দেখো আমরা এই এমসিকিউটা করার সময় এই 1 প্লাস কট স্কয়ারের জায়গায় কিন্তু আমরা কোসেক স্কয়ার লিখে দিতে পারবো। আর নিচে দেখো আছে 1 মাইনাস কজ স্কয়ারে, 1 মাইনাস কজ স্কয়ারে। দেখো এই যে 5 নম্বর সূত্রের ভিতরে এটা কিন্তু আমাদের আছে। এই যে দেখো তোমরা একটু কাইন্ডলি দেখো 1 মাইনাস কজ স্কয়ার, এখানে আমরা কি লিখে দিতে পারবো সাইন স্কয়ার, অর্থাৎ উপরে হবে কোসেক স্কয়ার, নিচে হবে সাইন স্কয়ার। তার মানে আমাদের এই সূত্রগুলা এমসিকিউ বলি আর সৃজনশীল অঙ্ক বলি, বইয়ের অঙ্ক বলি, সব জায়গায় কিন্তু এগুলো আমাদের কি খুব প্রয়োজন পড়বে। এজন্য একটার পর একটা আমরা ধারাবাহিকভাবে সূত্রগুলা মুখস্থ করে ফেলবো। আর আমি তোমাদের শুরুতেই বলছি যে এই আজকে যে ক্লাসটা আমরা সূত্র থেকে শুরু করে একদম বেসিক থেকে বলছি প্রো লেভেল পর্যন্ত ত্রিকোণমিতি এই 9ম অধ্যায়ের অঙ্ক করতে যত সূত্র লাগবে, যত মান লাগবে, যা লাগবে আমরা সবগুলো নিয়ে আজকে আলোচনা করব। এরপরে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা এই এমসিকিউ গুলো করবো, তা না হলে আমরা আগামীকাল এমসিকিউতে যাব। তো আমাদের যত সূত্র আছে এই সূত্রগুলো নিয়ে আমরা আগে আলোচনা করে নিব। তাহলে আমাদের দেখো 7 নম্বর সূত্র যেটা ছিল মূল সূত্র, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, সেখান থেকে আমরা কোসেকের মানটা কিন্তু বের করে ফেলছি কোসেক স্কয়ার থিটা। তাহলে মাইনাসের কট ডান পাশে যা হয়েছে প্লাসের কট স্কয়ার, এখান থেকে কিন্তু আমাদের কট স্কয়ারের মান বের করতে হবে। দেখো এই কট স্কয়ার আমরা যদি উপর থেকে মান বের করতেছি, তাহলে এই পাশে মাইনাস আছে, আমরা এখান থেকে মান বের করবো না, মাইনাসের ঝামেলায় এখানে আমরা এই লাইন থেকে বের করবো। দেখো কট স্কয়ারের মান যদি বের করতে চাই, দেখো কটের সাথে আমাদের প্লাস 1 আছে ডাইনে, সেটা যা কোসেকের সাথে মাইনাস হবে 1 হবে। তাহলে আমরা কট স্কয়ার সমান কি হইতেছে, দেখো
আলটিমেটলি কোসেক স্কয়ার থিটা -1। তাহলে আমরা এখানে কট স্কয়ারটাও লিখে ফেলি। তাহলে আমরা এখানে কি করব, এই যে কট স্কয়ার থিটা সমান এটা হবে হলো কোসেক স্কয়ার থিটা -1। তাহলে আমাদের মূল যে ত্রিকোণমিতির যে সূত্র 7টা, এই 7টা সূত্র দিয়ে আমরা কি করব, ত্রিকোণমিতির সব অঙ্ক করে ফেলতে পারবো। এরপরে দ্বিতীয় ধাপে আমাদের লাগবে হলো ত্রিকোণমিতির মানের সূত্র লাগবে, আর হলো আমাদের যে জিনিসটা যেটা লাগবে সেটা হলো বাহু নিয়ে। যেহেতু ত্রিকোণমিতি মানে ত্রিভুজের বাহু নিয়ে আমাদের কাজ আছে, তাহলে আমরা এর পরবর্তীতে যা কি করব, বাহু নিয়ে কাজ করব। তাহলে দেখো আমরা যদি বাহু নিয়ে কাজ করতে চাই, এরপরে সেই সূত্রে যাব। তাহলে আমাদের যে প্রথম অংশের যে সূত্রগুলো ছিল 7টা, এই হলো মূল ত্রিকোণমিতির সূত্র। এই সূত্র দিয়ে আমরা এমনি সব অঙ্ক করতে পারবো। দ্বিতীয় এবং আমাদের 3টা ধাপে কাজ করব। এরপর আমাদের বাহু নিয়ে সূত্র আছে, সেই বাহু নিয়ে ত্রিকোণমিতির বাহুগুলো চিনবো, সেইটা কাজ করব। তারপরে যে আমাদের ত্রিকোণমিতির মান লাগবে 9.2 এর জন্য, সেই মানগুলো মুখস্থ করব, যে মানটা কিভাবে বের করা যায়। আমাদের একটা বইতে ছক দেওয়া আছে, ওই ছক আমরা থেকে মান বের করতে পারবো, আমরা হাতের আঙ্গুল গুণে মান বের করতে পারবো। বিভিন্ন কৌশল আছে ত্রিকোণমিতির মান বের করার। আর ওই মানগুলো তোমরা যদি বের করতে পারো, শিখো, তাহলে তোমরা কি করতে পারবা, মানে ওটা দ্রুত মুখস্থ করে ফেলতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি এই 7টা সূত্র কিন্তু মুছে ফেলবো। এই 7টা সূত্র আমরা মুছে দিই আগে। এই 7টা সূত্র মুছার পরে আমরা যে কাজটা করব, আমাদের হইতেছে এখন ত্রিকোণের বাহু নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এখন যদি আমরা এই বাহু নিয়ে কাজ করি, আমরা 7 নম্বর দিচ্ছি, তাহলে আমরা এবার 8 নম্বর সূত্র লিখব। ধরো 8 নম্বর সূত্র যদি আমরা এই কোণার দিক থেকে লিখি, 8 নম্বর যে সূত্রটা আমরা লিখব, এই 8 নম্বর সূত্রটাই আমাদের আছে হলো আমাদের বাহু নিয়ে কাজ করতে হবে। আমরা এইখানে দেখো আমাদের ত্রিকোণমিতি যেহেতু ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, আর এই সমকোণী ত্রিভুজের 3টে বাহুর নাম, একটা বাহুর নাম লম্ব, একটা বাহুর নাম ভূমি, আর একটা বাহুর নাম হচ্ছিল অতিভুজ। আমাদের এই ত্রিকোণমিতিতে এই 3টা বাহু নিয়ে আমাদের কি করতে হয়, কাজ করতে হয়। এখন এই যে সাইনের সাথে মানে যেটা সম্পর্ক, কসের সাথে সম্পর্ক, ট্যানের সাথে সম্পর্ক, এই সূত্রগুলার বাহু আমরা উল্টাপাল্টা এলোমেলো করে ফেলি। আর এইগুলা মনে রাখার জন্য আমরা এই সূত্রটা মুখস্থ করব। দেখো আমরা কি লিখছি, যে সাগরে লবণ অতি, এখান থেকে আমরা সূত্রগুলা মুখস্থ করে ফেলবো একটা। তাহলে দেখো সাগরে লবণ অতি, এই সেন্টেন্সটা যদি আমরা মুখস্থ করতে পারি, দেখো আর কথাটা কিন্তু সত্য, সাগরের পানি কিন্তু লবণাক্ত। সেজন্য এখানে আমাদের সূত্রটা এইভাবে আমরা মুখস্থ করব। প্রথমটা লিখবো হলো কি, সাগরে লবণ অতি। এখানে আমরা সাগর দিয়া আমরা সাইন বুঝাইছি। তাহলে দেখো সাগর দিয়ে যদি আমরা কি বুঝাই, সাইন বুঝাইলাম, সাইন থিটা সমান আমাদের এখানে লবণ দিয়ে আমরা বুঝাইছি লম্ব। লবণ দিয়ে কি বুঝাইছি, দেখো লম্ব। আর অতি দিয়ে আমরা বুঝাইছিল অতিভুজ। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এইভাবে সূত্রটা মুখস্থ করে ফেলতে পারবো। সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, সাগর দিয়ে আমরা বুঝাইছি সাইন, লবণ দিয়ে বুঝাইছি লম্ব, আর অতি দিয়ে বুঝাইছি অতিভুজ। তাহলে সাগরে লবণ অতি থেকে আমরা কিসের সূত্র পড়ে ফেলতে পারলাম, কিসের, সাইনের সূত্র। আর সাইনের উল্টা হইতেছিল কোসেক। তাহলে আমরা ইচ্ছা করলে সেই হিসেবে আমরা এখান থেকে এটাও লিখে ফেলতে পারি কিন্তু, অতএব হ্যাঁ কোসেক থিটা, কোসেকটা হবে হলো সাইনের যে মানটা সূত্র থাকবে তার উল্টা। তাহলে সাইন সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক সমান হবে হলো আমাদের অতিভুজ ডিভাইডেড কি হবে, দেখো লম্ব। তাহলে আমরা মূল সূত্রটা আমরা প্রথমে মুখস্থ করবো হলো সাইন, আর সাইনের সাথে যেহেতু বিপরীত সম্পর্ক হলো কোসেকের, তাহলে আমরা সাইনের সূত্র মুখস্থ করলে কোসেকের সূত্র আমাদের এমনিতে মনে থাকবে। সাইন সাগর, তাই কি মুখস্থ করবো, দেখো সাগরে লবণ অতি, সাগর দিয়ে আমরা সাইন বুঝাইছি, লবণ দিয়ে লম্ব বুঝাইছি, অতি দিয়ে অতিভুজ, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আর সাগর সাইনের উল্টা যেহেতু কোসেক, তাহলে কোসেক সমান অতিভুজ বাই লম্ব। এরপর আমরা 9 নম্বরে যাব। হ্যাঁ 9 নম্বর সূত্রে আমরা এটা লিখবো হলো কবরে ভূততি, মানে আমাদের কজের সূত্রটা। আমরা এরপরে লিখবো হলো, দেখো এখানে লিখছি কি, কবরে ভূত অতি। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এটা মুখস্থ করে ফেলবো, কবরে ভূত অতি।
কি বলবো? কবরে ভূততি, কবরে ভূততি। এখানে কবর দ্বারা আমরা বুঝাইছিল কস, কবরের সাথে ধরো আমাদের কসের নাম মিল আছে, কস থিটা। তাহলে কবর দ্বারা আমরা কি বুঝাইছি? কস থিটা। আর ভূত দ্বারা আমরা বুঝাইছিল ভূমি। ভূত দ্বারা আমরা কি বুঝাইছি? ভূমি। আর অতি দিয়ে বুঝাইছিল অতিভুজ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কবরে ভূততি, কবরে ভূততি থেকে আমরা মুখস্থ করব কবরের সাথে মিলল কস থিটা, ভূত দ্বারা বুঝাইছি ভূমি, আর অতি দ্বারা অতিভুজ। অর্থাৎ কস থিটা সমান কি হবে? ভূমি বাই অতিভুজ। আর কজের উল্টা হইতেছিল সেক, তাহলে আমরা এখান থেকে সেকেরটা উপরে ফেলবো। দেখো তাহলে আমাদের সেক থিটা সমান কি হবে? অতিভুজ বাই ভূমি। আমরা উল্টায় এটা একটা মুখস্থ করলে অন্যটা আমাদের এমনিতেই মনে থাকবে। তাহলে কি হবে দেখো? অতিভুজ বাই কি হবে? ভূমি। তাহলে দেখো আমাদের মূল সূত্র হলো কজ মুখস্থ করলে হবে, এই কোসেক সেক এটা মুখস্থ না করলে আমাদের হবে সাইন কস, এরপর আসবে ট্যান, মুখস্থ করলে হবে। তাহলে দেখো আমরা 9 নম্বর সূত্র পড়লাম কি? কবরে ভূততি, কবরে ভূততি। কবর দ্বারা আমরা বুঝাইছি কজ, ভূত দ্বারা বুঝাইছি ভূমি, অতি দ্বারা বুঝাইছি কি? অতিভুজ। আমাদের আরো একটা সূত্র আছে এখানে 10 নম্বর। 10 নম্বরে এখন এই ভূতের বর্ণনা দেওয়া হইতেছে। এই ভূতটা দেখতে কেমন? এখানে বলা হয়েছে টেরা লম্বা ভূত, টেরা আর হলো লম্বা আর হলো ভূত। অর্থাৎ ভূতটা কেমন দেখতে? ভূতটা টেরা এবং লম্বা। এখানে বলা হয়েছে কি দেখো 10 নম্বর সূত্রে আমরা কি লিখছি? টেরা লম্বা ভূত। এই টেরা লম্বা ভূত দিয়ে বুঝাইছে, টেরা দিয়ে বুঝাইছে আমাদের ট্যান থিটা। দেখো বন্ধুরা তাহলে আমরা কি লিখলাম? ট্যান থিটা। তার এই লম্বা দ্বারা বুঝাইছে হলো আমাদের লম্ব, আর ভূত দ্বারা বুঝাইছে হলো ভূমি। তাহলে আমরা এইভাবে মুখস্থ করে ফেলবো টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত মানে হইতেছিল ট্যান থিটা, টেরা মানে ট্যান, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। অর্থাৎ ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে আমাদের এটা মুখস্থ হলো। আর ট্যান এর উল্টা হইতেছিল আমাদের কট, এটা আমাদের মুখস্থ না করলে হবে, তবে শুধু আমরা এমনি একটু মনে রাখবো। তাই ট্যান এর যে মান হবে কটের মান হবে তার উল্টা। কট সমান তাহলে দেখো বন্ধুরা কি হয়? এটা হইতেছিল ভূমি ডিভাইডেড কত? লম্ব। তাহলে দেখো আমরা এখান থেকে কি মুখস্থ করব? টেরা লম্বা ভূত ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি, আর কট তার উল্টা ভূমি বাই লম্ব। তাহলে এই যে আমরা সূত্রগুলো লিখলাম, এই সূত্র কয়টা যদি আমরা সব মুখস্থ করি তাহলে আমাদের মোটামুটি 9.1 এর যত অঙ্ক আছে ত্রিকোণমিতিতে আমরা সব অঙ্কগুলা সমাধান করে ফেলতে পারবো। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এই সূত্রগুলো যদি পড়ি সবই মুখস্থ করে ফেলতে পারবো। দেখো তাহলে আমাদের দেখো এই মানে আমরা বলছিলাম যে আমাদের এই ত্রিকোণমিতির অঙ্ক করার সময় যে বাহুগুণের নিয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়। আমরা লম্ব ভূমি অতিভুজ এগুলা কি করি? একদম এলোমেলো করে ফেলি। এইটা যদি আমরা কখনো না ভুলি, এই জন্য আমরা এই সূত্র দিয়ে মুখস্থ করব। তাহলে দেখো আমাদের আছে কি? সাগরে লবণ অতি। তাহলে আমরা এখান থেকে বলবো কি? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। মানে সাগর দিয়ে বুঝাইছে সাইন, লবণ দিয়া লম্ব, অতি দিয়ে অতিভুজ। কবরে ভূততি, এটা একটা সত্য কথা, কিন্তু আমরা কবর দিকে ভূতের ভয় পাই। এনে কবরে ভূততি অর্থাৎ কবর দিয়ে বুঝাইছে কস, ভূত দ্বারা ভূমি, আর অতি দিয়া অতিভুজ। এরপর আছে টেরা লম্বা ভূত। দেখো এই যে ভূতের ভয় দেখানো হয়েছে এবং ভূতটা দেখতে কেমন সেটাও বলা হয়েছে এখানে টেরা লম্বা ভূত। তাহলে এখানে কি বলা হলো? টেরা লম্বা ভূত। টেরা মানে ট্যান, ভূত লম্বা মানে লম্ব, আর ভূত মানে ভূমি। তাহলে আমাদের এই যে তিনটে বাহু আমরা এখানে পাইলাম বারবার, লম্ব, ভূমি আর হলো অতিভুজ। আমাদের এইখানটাতেও এসে আমাদের সবচেয়ে বড় যে সমস্যাগুলো হয়, আমরা এই ত্রিকোণমিতিতে আমাদের এই বাহু নিয়ে বড় সমস্যা। এখন আমরা এই বাহুগুলা চেনার জন্য পড়ব। এখন এটা আমি মুছে ফেললাম। এখন এখানে আমরা তিনটা ত্রিভুজ আঁকবো। সেই তিনটা ত্রিভুজ থেকে আমরা আগে বাহুগুলা চেনার জন্য যা যা দরকার আমাদের, ধরো আমরা তিনটা ত্রিভুজ যদি আঁকি একটার পর একটা, ধরো এটা আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজে এটা বি বিন্দুতে আমাদের সমকোণ। এটা ধরো আমাদের চিত্র 1 লিখে রাখলাম। এরপর আমরা এখানে আরো একটা ত্রিভুজ আঁকবো। ধরো আমরা এটারও নাম দিলাম এ,
বি, এখানে দিলাম কি সি। তাহলে ধরো এখানে আমাদের এটাও সমকোণ, আমরা এখানে লিখে রাখলাম এটা হলো আমাদের চিত্র কত 2। ধরো আমরা নিচে আরো একটা ত্রিভুজ আঁকি, দেখো আমরা এখানে দিলাম এ, এখানে দিলাম বি, এখানে দিলাম সি, এখানেও আমাদের বি বিন্দুতে কি সমকোণ। তাহলে দেখো আমরা এখানে কিন্তু একটা একটা করে 3টা ত্রিভুজ আঁকছি। এখন এই 3টা ত্রিভুজের একটা বাহুর নাম হলো লম্ব, আর একটা বাহুর নাম হলো ভূমি, আর একটা বাহুর নাম হইতেছিল অতিভুজ। এই যে এই 3টা বাহু নিয়ে আমাদের এই ত্রিকোণমিতিতে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়। এই জন্য এই সমস্যাটা যেন আমাদের আর কখনো না হয়, আমরা সেজন্য এই কাজটা করব যে আমাদের এই বাহুটা যেমন অতিভুজ সবসময় ঠিকই থাকে, কিন্তু লম্ব আর ভূমি সবসময় কি হয় ঘুরে, কখনো লম্ব ভূমি হয়ে যায়, কখনো ভূমি লম্ব হয়ে যায়। এইটা বুঝতে তোমাদের সমস্যা। এই জন্য আজকে এখান থেকে আমরা বেসিকটা এমন ভাবে বুঝবো যাতে আর কখনো এই সমস্যাটা আমাদের না হয়। এই জন্য আমাদের এই লম্ব আর ভূমি কখন ঘুরে কখন কি হয় এটা কিন্তু আমরা একটা একটা করে জানবো। তাহলে দেখি প্রিয় বন্ধুরা, আমরা যেমন এখানে শুধুমাত্র আমরা সমকোণ বি বিন্দুতে সমকোণগুলো উল্লেখ করছি, এবং আমাদের এই ত্রিকোণমিতির 3টা কোণ যেহেতু 180 ডিগ্রি মোট, তার ভিতরে বি 3টারই বি গুলা সমকোণ, আর বাকি যে এ বিন্দু এবং সি বিন্দু এই দুইটা মিলে হবে এক সমকোণ, অর্থাৎ দুটোই কি হবে সূক্ষ্মকোণ। এখন এই সূক্ষ্মকোণ নিয়ে হলো আমাদের ঝামেলা। যদি আমাদের কোনো ত্রিভুজে আমাদের কোনো কোণ উল্লেখ না থাকে, মানে কোনো সূক্ষ্মকোণের কথা উল্লেখ না থাকে, তাহলে আমাদের যে কাজটা করব, তাহলে আমাদের এটা হইতেছে আমাদের অতিভুজ। মানে আমরা জানি অতিভুজটা হইতেছে হলো ত্রিভুজের ভিতর যে বাহুটা সবচেয়ে বড় থাকবে। আর অতিভুজ যদি আমরা সংজ্ঞা পড়ি, এটা সংজ্ঞাটা হলো মানে সমকোণের সম্মুখ বাহু বা বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে দেখো আমাদের বি বিন্দুতে সমকোণ, এখানে বি বিন্দুতে সমকোণ, এখানে বি বিন্দুতে সমকোণ। তাহলে আমাদের প্রত্যেকটা বি বিন্দুর অপর মানে বিপরীত পাশে রয়েছে কি এসি রেখা, অর্থাৎ এই বাঁকা যে রেখাটা ময়ের মতো, এইটার নাম হলো অতিভুজ। তাহলে আমরা এই অতিভুজ কখনো চেঞ্জ হয় না, তাহলে আমরা প্রত্যেকটারই এই চিত্রগুলোর নাম অতিভুজটা লিখে রাখি। দেখো তাহলে এটার নাম হবে অতিভুজ আমাদের এই চিত্রে, মানে প্রত্যেকটা চিত্রে দেখো এই এসি বাহুটা হইতেছিল অতিভুজ, তাহলে আমাদের এইখানেও এসি বাহুটা হইতেছিল অতিভুজ। দেখো আমরা এই 3টে বাহু থেকে অতিভুজটাকে চিনে নিলাম। মানে এটা আমরা সবসময় মনে রাখবো যে সমকোণী ত্রিভুজের বিপরীত পাশে, মানে সমকোণের বিপরীত পাশে যে বাঁকা বাহুটা থাকে সেটা হলো সবসময় সমকোণ, অর্থাৎ যে বাহুটা আমাদের দেখতে সবচেয়ে বড় হবে সেটা অতিভুজ। এখন এটা মনে রাখবো যে 3টা বাহুর ভিতর যে বাহুটা সবচেয়ে বড় হবে সেটা হবে অতিভুজ। তাহলে সেই হিসেবে দেখো এসি 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 এখানে 3টাই অতিভুজ। আর আমাদের যদি দেখো এ বিন্দু এবং সি বিন্দুতে কোনো কোণের কথা উল্লেখ না থাকে, তাহলে আমরা সারা জীবন যেটা পড়ে আসছি সেটাই হবে। তাহলে দেখো এই যে এ বি রেখাটা দাঁড়ায় রয়েছে, ওর নাম হবে কি লম্ব। দেখো এ বি বাহুটা যে দাঁড়ায় আছে এটার নাম হবে লম্ব। আর বি সি বাহুটা দেখো এটা কি হয়েছে শয়ন অবস্থায় আছে, মানে ঘুমাই রয়েছে মনে করো ভূমির সাথে, এই জন্য এটার নাম হবে ভূমি। ভূমিকে আমরা শয়ন রেখাও বলি। তাহলে দেখো আমরা এটার নাম দিলাম ভূমি। আরেকটা কথা আমরা বলে রাখি, যদিও ত্রিকোণমিতিতে আমরা এই লম্বকে কিন্তু লম্ব বলি না, লম্বকে বলি বিপরীত বাহু এবং ভূমিকে বলি সন্নিহিত বাহু। এখন এই যে লম্ব, লম্বরও কিন্তু একটা সংজ্ঞা আছে। আমরা লম্বটা কিভাবে চিনবো? লম্বটা বলা হলো সূক্ষ্মকোণের সম্মুখ বাহু বা সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে। এই জন্য দেখো আমরা যদি এটাকে বলি, এজন্য এটা তার লম্ব। যদি আমরা এখানে ই করতেছি লম্ব এবং ভূমি, তাহলে আমরা এটা শুধু জানা রাখবো যে লম্বের আরেকটা নাম হইতেছে কি বিপরীত বাহু, মানে ত্রিকোণমিতিতে। আর ভূমিকে বলা হলো সন্নিহিত বাহু। এটা আমরা অঙ্ক পরের সময় পরে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখো যদি এ বিন্দু এবং সি বিন্দুতে কোনো সূক্ষ্মকোণের কথা উল্লেখ না থাকে, তাহলে আমরা এটা সারা জীবন চাইনে আসছি, যেটা দাঁড়ায় থাকে তার নাম লম্ব, আর যেটা পায়ের নিচে মানে নিচে থাকে সেটা ভূমি, আর অতিভুজটা আমরা চিনি। এরপরে আমাদের ধরো যদি আমাদের এইখানে আমরা সি বিন্দুতে এবার একটা কোণ উল্লেখ করব, ধর আমরা এখানে লিখে রাখলাম থিটা, মানে যে কোনো একটা কোণ হইতে পারে 30 ডিগ্রি 50 ডিগ্রি 60 ডিগ্রি যাই হোক। এই যে আমরা সি বিন্দুতে যদি কোণ উল্লেখ করি, এখন লক্ষ্য করো যদি মনে রাখবা যদি কোণ উল্লেখ সি বিন্দুতে মানে নিচে যদি কোণ থাকে মানে সি বিন্দুতে, আর যদি কোণ না থাকে তা এটা অর্থাৎ একই। অর্থাৎ আমরা যখন এই যে লম্ব আর ভূমি পড়ি তখন আমরা এটা মনে মনে ধরে নিই যে সি বিন্দুতে কোণ আছে,
আর এখানে আমরা সেই সি বিন্দুতে কোণ দেখাইছি, তাহলে এটা ঠিকই থাকবে। তাহলে আমাদের এইখানে কিন্তু কি হবে দেখো, এটা লম্বই হবে, লম্ব। আর আমাদের এই যে যে ভূমি বিসি আছে সেটা কি হবে, ভূমিটা বিসিটা ভূমি হবে। তাহলে আমরা এটা মনে রাখবো যে যদি কোনো কোণ উল্লেখ না থাকে এবং কোণ নিচে থাকে তাহলে আমাদের বাহুগুলা সব ঠিকই থাকে। মানে কি বলছি, যদি কোণ উল্লেখ না থাকে কোনো সূক্ষ্ম কোণ এবং নিচে কোণ উল্লেখ থাকে তাহলে আমাদের লম্ব ভূমি অতিভুজ ঠিক থাকবে, এটা কখনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। এখন এই যে আমি লম্ব বললাম, এখানে দেখো আমি যে লম্বের সংজ্ঞা বলছিলাম যে সূক্ষ্ম কোণের সম্মুখ বাহু অথবা সূক্ষ্ম কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। সেই হিসেবে দেখো আমাদের সি বিন্দুতে যদি সূক্ষ্ম কোণটা থাকে তাহলে সি বিন্দুর বিপরীত বাহু দেখো কিন্তু এবি রেখা, এই জন্য এবি রেখার নামটা হইতেছে কি লম্ব। তাহলে গেল। এরপর যদি আমাদের দেখো কখনো কোনো অঙ্কে আমাদের উপরে কোণ উল্লেখ থাকে, যেমন আমাদের এই বিন্দুটা উপরে আছে, আমাদের এইখানে একটা কোণ উল্লেখ থাকলো। বন্ধুরা খেয়াল করো, যদি আমাদের এবার কোণটা উপরে চলে যায়, দেখো যেহেতু একটু আগে আমরা বলছি যে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, তাহলে এবার লক্ষ্য করো আমাদের এই বিন্দুতে যদি কোণ উল্লেখ করে তাহলে কোণটা কিন্তু উপরে চলে গেছে, থিটা বিন্দুটা কি উপরে, তাহলে এখন বিসিটা হবে হলো লম্ব। তোমরা এটা মাথায় রাখবা যে কোণটা যেখানে থাকবে লম্ব সবসময় তার বিপরীত পাশে থাকবে। আর এই জন্যই আমরা বলছি যে ত্রিকোণমিতিতে লম্বকে বিপরীত বাহু বলা হয়। অর্থাৎ দেখো কোণ যদি নিচে থাকে লম্ব হবে উপরে, আর কোণ যদি উপরে থাকে তাহলে লম্ব হবে নিচে। তাহলে প্রিয় বন্ধুরা এইবার দেখো এই বিসি যেটা আমরা ভূমি মনে করছিলাম সেটাই হয়ে যাইতেছিল কি লম্ব, আর এই যে যেটা লম্ব ছিল ও সেটাই হয়ে গেছে ভূমি। শুধু আমাদের এই জিনিসটা মাথায় থাকলে মানে এই বেসিকটা, তাহলে আমাদের আর কখনো এই বাহু কখনো ভুল হবে না। তাহলে আমরা এটা মনে রাখবো, যদি কোনো কোণ উল্লেখ না থাকে তাহলে দাঁড়াই থাকবে সেটা লম্ব, নিচেরটা ভূমি, আর বাঁকার যেটা বা সবচেয়ে বড় বাহু কোণাকুণি যেটা ময়ের মতো সেটা হলো অতিভুজ। এবং কোণ যদি নিচে উল্লেখ থাকে অর্থাৎ সি বিন্দুতে দেখো কোণ নিচে, তাহলে আমাদের বাহু সেই কি থাকবে, বাহু কখনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। কিন্তু যদি কখনো দেখি আমাদের অঙ্ক করার সময় ওই সূক্ষ্ম কোণটা 30 ডিগ্রি 50 ডিগ্রি 60 ডিগ্রি যায়নি, সেটা যদি কখনো উপরে থাকে তাহলে আমাদের লম্ব চলে যাবে নিচে। মানে এই সূক্ষ্ম কোণের সাথে বৈরী সম্পর্ক হলো লম্বের, মানে সূক্ষ্ম কোণ যেখানে থাকবে লম্ব তার উল্টা পাশে চলে যাবে। অর্থাৎ কোণ দেখো যখন নিচে তখন লম্ব থাকবে উপরে, কোণ যখন চলে যাবে উপরে লম্ব থাকবে তখন নিচে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, তোমরা যদি এই বেসিকটা ভালো করে বুঝো তাহলে তোমাদের এই সমকোণী ত্রিভুজের যে তিনটে বাহু নিয়ে আমরা কাজ করব এইটা আর আশা করি কখনো ভুল হবে না। তাহলে তোমরা এই অংশটা ভালো করে একটু পড়ে নাও। তাহলে দেখো আমরা এখানে যদি ত্রিকোণমিতির এই বাহু নিয়ে আমরা কাজ করি তাহলে আমাদের আর কখনোই আশা করি যে লম্ব ভূমি অতিভুজ কখনোই কি ভুল হবে না। তাহলে দেখো আমরা যে পর্যন্ত পড়লাম এই পর্যন্ত পড়লে আমরা 9.1-এর যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমরা সলভ করে ফেলতে পারবো। কিন্তু আমরা যদি সম্পূর্ণ অংশটা করতে চাই তাহলে আমাদের এরপরে আমাদের এই ত্রিকোণমিতির আমাদের মান আছে, একটা ছকও আছে 9.2, ওই ছকটা আমাদের মুখস্থ করতে হবে বা মানগুলো আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। আবার আমরা এই মানগুলা যদি যে মন্ত্র পড়ার মতো মুখস্থ না করে আমরা হাতের যে 5টা আঙ্গুল আছে, আমরা এই হাতের 5টা আঙ্গুল গুনেও কিন্তু কি করতে পারবো, ত্রিকোণমিতির মানগুলা তো নির্ণয় করে ফেলতে পারবো, সেটা আছে। তাহলে আমরা সেই হিসাবে ইচ্ছা করলে আমরা কিন্তু কি করতে পারবো বললাম যে ত্রিকোণমিতির যে মানগুলো আছে আমরা হাতের আঙ্গুল গুনে আমরা প্রথমে সাইনের মানটা বের করতে পারবো বা বের করে ফেলবো। এই সাইনের যে মানগুলো যদি আমরা হাতের আঙ্গুল গুনে বের করে ফেলতে পারি তাহলে আমরা সাইনকে উল্টাই দিলে আমরা কসের মান পাবো। পরে এই একটা মান দিয়ে কিন্তু আমরা পুরো যতগুলো মান আছে ছকে সব মানগুলো আমরা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা যদি এখন মানে এইটা পর্যন্ত 9.1, তাহলে 9.2 এ যদি আমরা এই মানের ছকটা মুখস্থ করি বা সাইন কস ট্যান এর যে মানগুলো আছে মানগুলো যদি মুখস্থ করি তাহলে ত্রিকোণমিতির পুরো অংশটা আমাদের জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এটা মুছে ফেলি। এখন এই মানটা তোমরা ওই ছক থেকে মন্ত্র পড়ার মতো মুখস্থ করতে পারো। আবার মানটা কিভাবে হইলো সেটা বের করা শিখলে যদি প্র্যাকটিস করো তাহলে দেখবা যে তোমার আপনা আপনি মানগুলা কি হয়ে যাইতেছে, মুখস্থ হয়ে যাইতেছে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথমে হলো হাতের আঙ্গুল গুনেও আমরা কিন্তু সাইনের মান সব বের করে ফেলতে পারি। সেই হিসেবে আমরা ধরো এখানে যদি একটা হাতের মতো আইকে রাখি, দেখো বন্ধুরা লক্ষ্য করো, আমরা যদি এখানে হাতের 5টা আঙ্গুল রাখি, ধরো এইটা আমাদের একটা আঙ্গুল, এইটা আমাদের একটা আঙ্গুল, হ্যাঁ এইরকম দেখো আমরা যদি আমরা এরকম একটা হাত আইকে রাখি, দেখো আমরা এইখান থেকে কিন্তু এই মানটা ব্যবহার করে ত্রিকোণমিতিতে আমাদের মানের একটা ছক আছে, এই পুরো মানটা আমরা কি করে ফেলতে পারবো, মুখস্থ করে ফেলতে পারবো। তাহলে এইখানে দেখো আমরা যদি ধরি, আমি একটু চিত্রটা ছোট হয়ে গেছে, তারপরেও আমরা এই যে প্রথম যে আঙ্গুলটা এইটাকে আমরা ধরবো হলো ধরো 0 ডিগ্রি,
এরপরে যেটা দ্বিতীয় আছে এটাকে ধরবো হলো আমরা 30 ডিগ্রি। দেখো এরপরে যেটা আছে আমাদের এটাকে ধরবো আমরা 45 ডিগ্রি। এরপরে যেটা আছে সেটাকে ধরবো আমরা 60 ডিগ্রি, এবং লাস্টের যে 5 নম্বর আঙ্গুল সেটাকে ধরবো আমরা কি 90 ডিগ্রি। আমরা যে হাতের যে আঙ্গুল, আমরা এই আঙ্গুল গুনে গুনে আমরা কি বলছি, আমরা সাইনের সবগুলা মান কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এইটা দেখে যদি আমরা মান বের করি, আমরা এই দিকে একটা একটা করে মান বের করে ফেলবো। ধরো তাহলে দেখো আমরা সাইন 0 ডিগ্রির মানটা যদি বের করতে চাই, দেখো সাইন 0 ডিগ্রির মান যদি আমরা বের করতে চাই, আমাদের তখন দেখতে হবে এই 0 ডিগ্রির আগে কোনো আঙ্গুল আছে কিনা। দেখো আমরা এই নিয়মটা দিয়ে মুখস্থ করতে পারবো যে 0 ডিগ্রির আগে কিন্তু আমাদের কি নাই, কোনো আঙ্গুল নাই। তাহলে আমরা সেটাকে কি করব, 0 ডিগ্রির আগে কোনো আঙ্গুল না থাকার জন্য আমরা সেটাকে কি করবো, শূন্য আঙ্গুল, মানে আঙ্গুলের সংখ্যা শূন্য, এবং তাকে আমরা কি করব, এই যে 4 দিয়ে ভাগ করব এবং রুট করে দিব। রুট করে দিলে আমাদের যে মানটা বেরোবে সেটা হলো আমাদের সাইন 0 ডিগ্রির মান। তাহলে আমরা কি বলছি, দেখো মানে আমাদের এই যে আঙ্গুল, এই আমাদের দেখতে হবে এই 0 ডিগ্রির আগে কোনো আঙ্গুল আছে কিনা। মানে আমরা দেখবো 0 ডিগ্রির আগে যেহেতু কোনো আঙ্গুল নাই, এই জন্য বলছি শূন্য। আর যতগুলো আঙ্গুল থাকবে তাদেরকে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করে কি করে ফেলবো, রুট করে দিব। তাহলে দেখো এখন আমরা শূন্যকে যদি 4 দিয়ে ভাগ করি 0 হয়, এবং শূন্যকে রুট করলে কত হবে, 0। তাহলে দেখো আমরা সাইনের 0 ডিগ্রির মান কিন্তু পেয়ে গেলাম। এরপরে যদি আমরা সাইন 30 ডিগ্রি মানটা বের করতে চাই, দেখো প্রিয় বন্ধুরা, আমরা আঙ্গুল গুনে গুনে কিন্তু বলছি যে মান বের করে ফেলতে পারবো। এখন তোমরা লক্ষ্য করো, এই দেখো 30 ডিগ্রির আগে কয়টা আঙ্গুল আছে, একটা। দেখো লক্ষ্য করো, এই যে 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রির আগে আছে একটা আঙ্গুল 0 ডিগ্রির। এই জন্য একটা আঙ্গুল যদি থাকে তাহলে আমরা এখানে কি লিখবো, 1 লিখবো, এবং একে 4 দিয়ে ভাগ করব। প্রত্যেকবারই আমরা কি বলছি, 4 দিয়ে ভাগ করব এবং তাকে রুট করব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে এখন দেখো আমরা যদি রুট করি, 1 কে রুট করলে 1, আর 4 কে রুট করলে 2, তাহলে দেখো সাইন 30 ডিগ্রি মান হবে হলো 1/2, অর্থাৎ হাফ। আমরা কিন্তু এভাবে মুখস্থ করে ফেলবো। তাহলে দেখো আমরা যদি এইভাবে মানগুলো মুখস্থ করা শিখি, তাহলে কিন্তু আমাদের দেখবা যে সূত্রগুলা খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে, মানগুলা মুখস্থ হয়ে যাবে। মানে তাহলে এখন দেখো আমরা 30 ডিগ্রি পরে চলে যাব হলো কত, দেখো সাইন 45 ডিগ্রি। এখন দেখো আমরা 45 ডিগ্রি, এখানে লক্ষ্য করো বন্ধুরা, 45 ডিগ্রি আগে দেখো একটা দুইটা কয়টা আঙ্গুল আছে, দুইটা। দেখো 45 ডিগ্রির আগে আমাদের আঙ্গুল আছে কত, 30 ডিগ্রি একটা, 0 ডিগ্রি একটা, তাহলে দুইটা আঙ্গুল। তাহলে আমরা উপরে 2 লিখে ফেলি, 2 লিখলাম, এবং আমরা প্রত্যেকের তো বলছি 4 দিয়ে ভাগ করব, আর 4 দিয়ে ভাগ করার পর আমরা কি করব, রুট ওভার করে দিব। তাহলে দেখো আমরা যদি রুট ওভার করে দিই, এখন দেখো এই 2 দিয়া কিন্তু আমরা এই 4 কে কিন্তু কাটাকাটি করে দিতে পারি। তাহলে দেখো নিচে হয় 2 আর উপরে হয় 1, 1 লিখতে হয় না লিখলে হবে। তাহলে এখন দেখো আমাদের উপরে যে 1 আছে, 1 কে যদি আমরা রুট করি তাহলে কত হবে, 1 হবে। আর এই নিচের যে 2 কে যদি আমরা রুট করি তাহলে কত হবে, √2। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা সাইন 45 ডিগ্রির মানটাও বের করা শিখলাম। মানে আমরা যদি এইভাবে হাতের আঙ্গুল গুনে মানটা বের করা প্র্যাকটিস করি, মানে তুমি 2-4 বার প্র্যাকটিস করলে পরবর্তীতে দেখবা যে সব মান তোমার মুখস্থ হয়ে যাইতেছে। আমরা এই শুধু সাইনের মান মুখস্থ করব আর কসের মান, পরে ওইটা আমরা ছকে ওই একটা মান দিয়েই আমরা দেখবো সব মানগুলা কিভাবে নির্ণয় করে ফেলানো যায় সেটা করব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা সাইন 45 ডিগ্রির মানটা মুখস্থ করে ফেললাম। এরপর আসবে সাইন 60 ডিগ্রি। তাহলে দেখো আমাদের সাইন কত ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, আমি যে আগে দাগ যেটা একটা দাগ দিলাম। এখন তোমরা দেখো এইখানে যে সাইন 60 ডিগ্রি আমাদের আছে, তার আগে কয়েকখান আঙ্গুল আছে, একটা দুইটা তিনটা। 60 ডিগ্রি আগে আছে হলো আমাদের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, অর্থাৎ 3টা আঙ্গুল আছে। তাহলে আমরা উপরে 3 লিখে ফেলবো। দেখো প্রিয় বন্ধুরা, আমরা কি করলাম, উপরে 3 লিখে ফেললাম। আমরা তো বলছি যে যে কটা আঙ্গুল থাকবে আঙ্গুল সংখ্যাকে সবসময় কি করব, 4 দিয়ে ভাগ করব এবং তারপর একখান রুট করে দিব। তাহলে এখন দেখো আমরা যদি 3/4 কে রুট করি তাহলে কত হয়, আমরা 3 কে যদি রুট করি এটা √3, এটা পূর্ণবর্গ সংখ্যা না, এই জন্য এটা রুট থেকে যাবে, তার মানে √3। আর 4 কে যখন রুট করবে তখন হবে হলো 2। দেখো সাইন 60 ডিগ্রির মান কিন্তু √3/2। এই মানগুলো কিন্তু আমাদের মুখস্থ করতেই হবে। এই মানগুলো যদি না মুখস্থ করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অঙ্ক করা ভারী কষ্ট হয়ে যাবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা একটু দেখি যে আমাদের আজকে লাইভে কে কে আসছে। প্রিয় বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করি, এখানে প্রথমে দেখতে পাচ্ছি ইয়াসিন চৌধুরী, আমার প্রিয় বন্ধু, কষ্ট করে তুমি আমার লাইভ দেখতেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ।
এরপর আসছে পায়েল সাহা। পাশাপাশি মাহমুদুল হাসান ফাহিম, আমার ছাত্র এমডি পারভেজ। পারভেজের পরে আসছে হলো হেড স্যার। হেড স্যার, থ্যাংক ইউ স্যার, আপনি কষ্ট করে আমার লাইভে যুক্ত আছেন, অনেক অনেক ধন্যবাদ, দোয়া করবেন স্যার আমার জন্য। এরপর আসছে হলো আমাদের, দেখি একটু, ডিস্টার্ব করতেছে তো নেটে। আবির শেখ আছে, পল্লব মজুমদার, সহকারী প্রধান শিক্ষক হিতৈষী বন্ধু, থ্যাংক ইউ তোমাকে, কষ্ট করে তুমি আমার লাইভে যুক্ত আছো। না, নেটে খুব সমস্যা করতেছে তো দেখতে পারতেছি না। এরপর আসছে লোপা সাহা আছে, তারপর আসছে রিপন হোসেন, আবির শেখ, মাহমুদুল হাসান, আরো থ্যাংক ইউ সবাইকে লাইভে যুক্ত থাকার জন্য। আমাদের আরো একটা মান কিন্তু আছে, দেখো প্রিয় বন্ধুরা, আমরা এখন সাইন 90 ডিগ্রির মানটা বের করে ফেলি। একইভাবে দেখো, আমরা সাইন 90 ডিগ্রিটাকে যদি বের করতে চাই, এখানে আমাদের দেখতে হবে 90 ডিগ্রির আগে আমাদের ধরো কয়টা আঙ্গুল আছে। আমরা কিন্তু এটা যখন ক্লাসে করাবো বা পড়াবো তখন হাতের আঙ্গুল গুনে গুনে কিন্তু বের করতে পারবো। আমি এখানে চিত্র এঁকে নিছি। তাহলে এখন দেখো 90 ডিগ্রি আছে, আমাদের কয়টা আঙ্গুল আছে, 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা উপরে 4 লিখে ফেললাম, 4 লিখে দিলাম। আর সবসময় তো আমরা বলছি 4 দিয়ে ভাগ করব, এটাকে আমরা এখন রুট করে দিব। আর 4 কে 4 দিয়ে কাটলে কত, 1 হয়, 1 কে রুট করলে 1। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু দেখো সাইনের 5টা মান কিন্তু পাই গেছি, সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন এই যে উপর থেকে যে সাইনের মানগুলো আসছে, এই মানগুলাই আমরা যদি উল্টায় দিই তাহলে হবে কস। তাহলে লক্ষ্য করো, আমাদের এখানে কস 0 ডিগ্রির মান হবে 1, এটা থেকে আমরা এটা মুখস্থ করব। তাহলে এটা হবে কস 30 ডিগ্রির মান হবে √3/2, আর 45 ডিগ্রি সমান সাইন আর কস 45 ডিগ্রি একই মান থাকবে মাঝখানটা। এরপরে উল্টা পাশ থেকে আসছে 60 ডিগ্রি, দেখো কস 60 ডিগ্রির এটা মান হবে, এবং লাস্টে হবে 0 কস 90 ডিগ্রির মান। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা যদি এই হাতের আঙ্গুল গুনে শুধুমাত্র এই সাইনের মানটা বের করতে পারি, খেয়াল করো তোমরা, এই সাইনের মানটা কিন্তু হাতের আঙ্গুল গুনে কিন্তু আমরা বের করা শিখলাম। যদি এভাবে বের করা শিখি আর এই মানটা মুখস্থ করে নিই, দেখো মানে বাম থেকে যতগুলা মান আসছে ঠিক কজের মান তার উল্টা। দেখো সাইন 0 ডিগ্রির মান হইতেছিল কস 90 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হলো কস 60 ডিগ্রি, 45 ডিগ্রি আর 45 ডিগ্রি একই মান, 60 ডিগ্রি আর 60 কস 30 ডিগ্রি একই মান একই, আর সাইন 90 ডিগ্রি সমান হবে হলো কস 0 ডিগ্রি। তাহলে আমরা দেখো এইখান থেকে কিন্তু দেখো সাইন আর কজের মান কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম প্রিয় বন্ধুরা। তাহলে এখান থেকে দেখো আমরা কি করছি, সাইন আর কজের মানটা কিন্তু আমরা বের করছি। তাহলে আমাদের সাইন আর কজের মান যদি আমরা বের করে থাকি, তাহলে আমাদের আর বাকি আছে কি কি, আমাদের বাকি আছে হলো কোসেক আছে, সেক আছে, ট্যান আছে, কট আছে। তাহলে এই মানগুলো আমরা এই দুটো মান থেকে ব্যবহার করে সব মান আমরা বের করা শিখে ফেলবো। আমরা এইভাবে যদি প্র্যাকটিস করি, তাহলে আমরা এই দুটো মান আমরা এখন মুখে কি করবো, মুছে ফেলবো। এই মুছে ফেলার পরে আমি একটা ছক তৈরি করব, মানে বইতে যেভাবে ছকটা দিয়ে আছে, আর ওই ছক থেকে আমরা এভাবে একটার পর একটা মান দেখবো কিভাবে বের করে ফেলি, এটা বের করা শিখবো। তাহলে প্রিয় বন্ধুরা, এটা আমি একটু মুছে ফেলবো। আমি এটা মুছে ফেলার পরে আমি তোমাদের 9.2 যে ছকটা আছে, আমি সেই ছকটা কাটবো, আর ওই ছকটা কাটার পরে ওই ছকে আমরা মানটা বসাই দিব। আর এই মানটা তোমরা যদি বসানো শিখে ফেলো, তাহলে দেখবা যে একলা একলাই মুখস্থ হয়েছে, তোমার মান মুখস্থ করতে হবে না কষ্ট করে। তুমি যদি শুধু 2বার প্র্যাকটিস করো যে আমার মতো করে আঙ্গুল গুনে গুনে, তাহলে দেখবা যে ত্রিকোণমিতির যত মান আছে তুমি একলা একলাই মান বের করতে পারতেছো, আর মান তো আপনা আপনি মুখস্থ হবে, তুমি মুখস্থ করতে না চাইলেও মুখস্থ হয়ে যাবে আমি আশা করি। তাহলে আমি যে মানগুলো একটু মুছে ফেললাম, মুছে ফেলার পরে আমাদের 9.2 যে ত্রিকোণমিতিক অনুপাতের একটা ছক আছে, এই ছকটা আমি এখানে তৈরি করব, এবং এই দুটো মান ব্যবহার করে কিভাবে আমরা সবগুলো মান দ্রুত মুখস্থ করে ফেলতে পারি সেটাই করব। তাহলে আমরা একটা ছক আছে তোমাদের বইতে 9.2, আমি সেই ছকটা আগে তৈরি করে ফেলি। লক্ষ্য করো, আমি এখান থেকে এই ছকটা তৈরি করে দিব তোমাদের জন্য।
এই যে দাগ, আমাদের এটাকে 6টা ভাগ করতে হবে। তাহলে আমরা এটাকে 6টা ভাগ করে ফেলি। ধরো আমরা মাঝখানে দাগ দিলাম, মাঝখানে দাগ দেওয়ার ফলে এইখান থেকে একটা দিলাম, এইখানকার থেকে মাঝখান দিয়ে দাগ দিলাম, আমরা মোট 6টা ভাগ করে ফেলবো প্রিয় বন্ধুরা। তাহলে দেখো আমাদের এইটা একটা হইলো, এই যে এইখানটা একটা হইলো, আর এইখানে আর একটু এদিকে দিয়ে দিয়ে একটা মান আমাদের এটা হইলো। দেখো আমরা এইভাবে মোট কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা। আমাদের এদিকেও কিন্তু আবার 6টা মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা এইভাবে আমরা মোট 6টা মান করব। মোট হবে 7 উপরে এটা 1টা 2টা 3টা 4টা, তাহলে আমাদের 5টা 6টা আর হবে মোট হলো 7টা। তাহলে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এইখান থেকেই ত্রিকোণমিতির বাকি যত মান আছে সব মানগুলা আমরা এখান থেকে কি করে ফেলবো, ছকটা তৈরি করে ফেলবো। আমাদের এইখানে লেখা হলো ত্রিকোণমিতিকের অনুপাতটা আর কি, আমরা লিখবো অনুপাত, বা এখানে কোণ লিখে রাখি, কত ডিগ্রি কোণগুলো আছে আমাদের সেটা কোণ লিখলাম। এখন এইখানটা হলো আমাদের, প্রথমটা হলো 0 ডিগ্রি, তারপরটা হলো আমাদের 30 ডিগ্রি, মাঝখানেটা হলো 45 ডিগ্রি, এইখানটা লক্ষ্য করো এখানে আছে আমাদের 60 ডিগ্রি, আর এইখানটা ছিল আমাদের 90 ডিগ্রি। তাহলে দেখো প্রিয় বন্ধুরা এখানে আমরা এখান থেকে মান সব মুখস্থ করে ফেলবো। এরপর আমরা যেটা বাম পাশে আমরা আছে, আমরা এখানে লিখে রাখবো সাইন, সাইনের পর আমাদের আছে হলো কজ, সাইন আর কজ, যে দুইটা মান আমরা অলরেডি মুখস্থ করে ফেলছি, সাইন কজ। সাইন কজের পর আছে আমাদের ট্যান, আর হলো হবে হলো কট। তাহলে দেখো বন্ধুরা এটা ট্যান, এরপরটা হবে আমাদের জন্য কি কট, এরপরটা হবে সেক, আর একটা হবে কোসেক। ধরো এই যে সেক, আর একটা হবে হলো আমাদের কসেক। আমরা এগুলোর সাথে মানগুলা দিতেও পারি। দেখো প্রিয় বন্ধুরা আমরা যে কাজটা করলাম এখানে, সেই হিসেবে দেখো আমরা যে মানগুলা মুখস্থ করছিলাম সেই মানগুলা কিন্তু আমরা এখন সাইনেরটা বসাই দিব। সাইনের মান কিন্তু আমরা প্রথমে মুখস্থ করে ফেলছিলাম একটা একটা করে বের করে, তাহলে আমাদের এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। আমরা এটা বসাই দিই। সাইন 0 ডিগ্রির মান ছিল আমাদের 0, সাইন 30 ডিগ্রির মান ছিল আমাদের কত হাফ, সাইন 45 ডিগ্রির মান আমাদের বেরিয়েছিল 1/√, কত 2, আমার সাইন 60 ডিগ্রির মান বেরিয়েছিল হলো √3 ডিভাইডেড কত 2, এবং আমাদের 90 ডিগ্রির মান বেরিয়েছিল কত দেখো 1। প্রিয় বন্ধুরা দেখো আমরা কিন্তু সাইন প্রথমে এই মানটা কিন্তু আমরা বের করছিলাম একটু আগে, সেটা তো আমরা মুছে ফেলছি, এটা আমাদের বসাই দিলাম। দেখো সাইন 0 ডিগ্রির মান বেরিয়েছিল 0, 30 ডিগ্রি 1/2 মানে হাফ, 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি √3/2, আর 90 ডিগ্রি ছিল কত 1। আমাদের এটাকে কিন্তু আমরা উপর থেকে নিচ বা ডাইন থেকে বামে উল্টাই দিয়েছিলাম। তাহলে সেই হিসেবে দেখো আমাদের কসের মানটা সবশেষের মানটা চলে আসবে আগে। তোমরা এটি একটু খেয়াল করে দেখো, আমাদের সাইন থেকে যে কজের মানটা বের করছি, দেখো সব শেষে যে 1 সেটা চলে আসবে 0 ডিগ্রিতে, তারপর আছে √3/2 ও চলে আসবে 30 ডিগ্রিতে। দেখো 30 ডিগ্রি √3/2, এরপরে 45 ডিগ্রি আমরা বলছিলাম সবসময় একই মান থাকে, প্রত্যেক জোড়ার 45 মান একই 45। তাহলে দেখো 45 ডিগ্রি 1/√2 1/√2, এরপরে হাফ চলে যাবে এখানে। দেখো মানে ডাইন থেকে বাম আর বাম থেকে ডান, মানগুলো উল্টাই দিলে আমাদের মানটা পাওয়া যাইতেছি। এই দেখো প্রিয় বন্ধুরা, তাহলে সাইন দেখো সাইন 0 হাফ এইভাবে বাম থেকে যেগুলো ডান দিকে গেছিল, এবার ডান থেকে মানগুলো চলে আসছে উল্টা, উল্টা দেওয়ার ফলে আমাদের কি হয়ে গেল সাইনের মান, এবং সাইন থেকে আমরা কার মান বের করা শিখলাম, কজের মান বের করা শিখে গেলাম। তাহলে আমাদের দেখো সাইন এবং কজের মান বের করা কিন্তু কি শেষ হয়ে গেল। এরপরে যে মানগুলো আমরা বের করব, একটু আগে আমরা যে সূত্রগুলো পড়ছিলাম সেই সূত্র থেকে কিন্তু আমরা এই মানগুলো বের করা শিখব। দেখো প্রিয় বন্ধুরা ওই সূত্র থেকে যদি আমরা মান বের করা শিখি, এখন সেটা আমাদেরকে যে কাজে লাগবে। দেখো আমাদের এখানে ছিল ট্যান, ট্যানের সূত্র আমরা একটু আগে পড়ছি 4 নম্বর সূত্র। ট্যান সমান ছিল কি দেখো সাইন বাই কজ, ট্যান সমান কি ছিল সাইন বাই কজ, অর্থাৎ সাইনের মানকে আমরা যদি কি করি কজের মান দিয়ে ভাগ করি তাহলে আমরা মান পেয়ে যাব। দেখো প্রিয় বন্ধুরা এখন দেখো সাইনের মানকে যদি আমরা
কজের মান দিয়ে ভাগ করি তাহলে এটা হবে, ধরো সেই হিসেবে আমাদের দেখো যদি আমরা এমনি দেখাই দিই সেই হিসেবে কত হয়, দেখো আমাদের শূন্যকে ভাগ করতে হবে কত দিয়ে, 1 দ্বারা। তাহলে লক্ষ্য করো শূন্যকে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হবে, 0। দেখো আমাদের কি হলো, 0 হয়ে গেল। মানে এটা আমাদের ভাগ করে দেখাইতে হবে না, আমি এমনি তোমাদের দেখাইলাম যে আমরা শূন্যকে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে দেখো কত হয়, 0 হয়ে যায়। আমরা এখানে শূন্যটা লিখে ফেললাম। এরপরে সাইনের মানকে যদি আমরা কি করি, কজের মান দিয়ে ভাগ করি, তাহলে 1/2 কে যদি √3/2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মানটা হবে 1/√3। এটা কিভাবে হয় তোমাদের মজার ব্যাপার দেখাই। এখানে দেখো আমাদের 1 এর নিচে 2 আছে, এখানেও দেখো নিচে 2 আছে, মানে তোমাদের যদি লব মিলে যায় লব বাদ চলে যাবে ভাগ করার সময়, আর হর মিলে গেলে হর বাদ চলে যাবে। তাহলে দেখো আমাদের উপরের হর নিচের হর কিন্তু মিলে গেছে, এটা বাদ চলে যাবে। তাহলে দেখো কত হয়, 1/√3। দেখো আমরা কি বলছি, লব ভাগ করার সময় যদি লবে লব 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 মিলে যায় তাহলেও বাদ চলে যাবে, আবার হর মিলে গেলে হরও বাদ চলে যাবে। তাহলে দেখো আমাদের 1 হলো এখানে লব আর এখানে √3 লব, এটা কিন্তু মিলে না, এটা থাকবে 1 উপরে √3 নিচে। আর দেখো এটার উপরেরটাও হর 2 নিচেরটাও হর 2, মিলে গেছে এজন্য বাদ। এবার লক্ষ্য করো এটা 45 ডিগ্রি, দেখো আমাদের উপরে লবও 1 এখানে লবও 1, তাই মিলে গেছে বাদ। নিচে দেখো হর √2, এটার হর √2, এটাও মিলে গেছে বাদ। মানে এটা দিয়ে ভাগ করলে আমাদের কত হবে, 1 হবে। দেখো এটা আমরা বুঝছি কিনা। তাহলে tan এর মানও কিন্তু আমরা পেয়ে গেলাম। tan এর মানটা কত হলো দেখো, ভাগ করে 1। এরপরে দেখো প্রিয় বন্ধুরা 60 ডিগ্রি মানে আসি আমরা, যেহেতু উপরের মানকে আমরা নিচের মান দিয়ে মানে sin কে cos দিয়ে ভাগ করলে হলো tan হয়, tan সমান sin/cos, sin কে cos দিয়ে ভাগ করতেছি। তাহলে এখানে দেখো √3 হলো লব, এখানে আমাদের লব হলো 1, এটা কিন্তু মিলে না, এটা থাকবে। কিন্তু নিচে লক্ষ্য করো হর কিন্তু এখানেও √2, হর এখানেও √2, তাহলে হর মিলে গেছে বাদ চলে যাবে। তাহলে আমাদের থাকবে হলো উপরে হলো √3 নিচে হলো 1, নিচে অনেক কোনো দাম নাই। কি হলো, নিচে অনেক কোনো দাম নাই, এজন্য আমাদের এটার মান হলো √3। এরপরে লক্ষ্য করো 1 ভাগ হলো 0। আমরা এটা সবসময় জানি যে 0 দিয়ে কোনো সংখ্যারে গুণ করা যায় কিন্তু 0 দিয়ে ভাগ করা যায় না। যেমন আমরা 0 দিয়ে যদি একটা গুণ করি 0 হবে, কিন্তু 0 দিয়ে কোনো সংখ্যারই কি করা যাবে না, ভাগ করা যাবে না। তোমরা যদি এটা ক্যালকুলেটরেই করো, বিস্তারিত আলোচনা করব না, তোমরা ক্যালকুলেটরে দিয়ে দেখতে পারো 1 ভাগ 0 এবার আসবে ম্যাথ এরর। আচ্ছা, তাহলে যেহেতু এটাকে ভাগ করা যাবে না, এটা ইনফিনিটির কোনো মান নাই, এটা হলো অসংজ্ঞায়িত। ঠিক আছে, আমরা কি লিখবো, অসংজ্ঞায়িত, মানে এটার কোনো মান আমরা পেলাম না, অসংজ্ঞায়িত। এখন দেখো প্রিয় বন্ধুরা আমরা এই যে tan এর মানটা পাইছি, এই tan এর মান আবার ওই যে ডাইন থেকে বাম থেকে ডাইন যদি আমরা কি করি ঘুরাই দিই তাহলে আমরা cot এর মান পেয়ে যাব। কি বললাম, যে tan এর মানকে যদি আমরা ডাইন থেকে বাম থেকে ডাইন কি করি ঘুরাই দিই তাহলে আমরা কার মান পেয়ে যাব, দেখো কি বলছি কার মান পাবো, cot এর মান পেয়ে যাব। তাহলে দেখো আমরা ডাইন থেকে বামে এগুলো একটার পর একটা লিখে দিই, তাহলে দেখো আমাদের ডান পাশে ছিল অসংজ্ঞায়িত, ও চলে আসবে cot এর এখানে। তুমি মানে এইভাবে যদি নিজেরা তোমরা একটু প্র্যাকটিস করো বাসায়, তাহলে দেখবা যে মানগুলো তোমার মুখস্থ করতে হইতেছে না জোর করে, ও আপনা আপনি মুখস্থ হয়ে যাবে। তাহলে অসংজ্ঞায়িত। এরপরে দেখো √3 ও চলে আসবে দ্বিতীয় ঘরটায়, আর 45 ডিগ্রি আমরা তো বলছিলাম সবসময় সমান থাকে, এটা 1, এরপর 1/√3 এখানে চলে যাবে গেল। এরপরে 0, এখন এখানে শেষে চলে আসলো আমাদের 0। দেখো তাহলে আমরা কি করলাম, tan এর মান বের করলাম sin/cos কে ভাগ করে, এবং tan কে উল্টায় দিলে cot এর মান পাওয়া যায়, মানে বাম থেকে ডান থেকে বাম উল্টায় দিয়ে আমরা cot এর মানটা বের করে ফেললাম। এরপর আমরা sec এর মান বের করব। এই sec এর মান এবং এই যে cosec এর মান, এটা হলো sin এর সম্পর্ক হলো cosec এর সাথে আর sec এর সম্পর্ক হলো cos এর সাথে। তাহলে আমরা এই যে cos এর যে মানগুলো আছে এই মানগুলোকে যদি আমরা উল্টায় দিই মানে লবকে হর এবং হরকে লব করে দিই, তাহলে কিন্তু আমরা সব মানগুলা কি পেয়ে যাব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমরা এখন sec সমান কি বলছিলাম 1/cos, sec সমান কি 1/cos, অর্থাৎ এই মানগুলোকে আমরা কি করব উল্টায় দিব। মানগুলোকে যদি আমরা উল্টায় দিই তাহলে দেখবো যে আমরা মান পেয়ে যাইতেছি। লক্ষ্য করো তাহলে sec হলো cos এর মানগুলোকে আমরা উল্টাবো, তাহলে 1 কে উল্টালে তো 1ই হয়, তাহলে আমরা এটার মানটা লিখে ফেলি। দেখো sec এর মান তাহলে আমাদের কত বের হলো 1। এরপরে আমরা cos এর, দেখো cos এর দ্বিতীয় ঘরে যাই, এখানে আছে √3/2। দেখো cos এ আমাদের মান আছে 30 ডিগ্রি √3/2, তাহলে আমরা বলছি কি লবকে হর করতে হবে হরকে লব করতে হবে, তাহলে আমরা এর মান পেয়ে যাব। তাহলে এখন লক্ষ্য করো আমরা এই যে cos এর মান আছে cos এর মানকে কিন্তু উল্টাই দিতেছি, তাহলে cos এর মান দেখো আমাদের এখানে
2 যাবে উপরে আর √3 যাবে কোথায়, নিচে। এরপরে আমরা চলে আসবো 45 ডিগ্রি ঘরে। দেখো 1/√2, এটাকে উল্টাইলে আমাদের হবে হলো √2। √2 যাবে উপরে, নিচে যাবে 1। আমাদের হরক তো 1 এর কোনো দাম নেই, 1 দিব না। এরপরে চলে যাব আমরা, দেখো 60 ডিগ্রি, এটা আসলে আমাদের কত, 1/√2। তাহলে এটাকে আমাদের উল্টাইলে কত হবে, 2 হবে। উল্টাইলে এরপর আসে আমাদের শূন্য। এখন এই শূন্যকে তো আমরা উল্টাইতে পারবো না, কারণ শূন্যের নিচে তো কোনো সংখ্যা নাই। সব সংখ্যার নিচে যেমন 1 থাকে, এখানে শূন্যের নিচে তো ধরো সেটা না। এখন শূন্যকে যদি আমরা উল্টাই তাহলে এটাও কি হবে, অসংজ্ঞায়িত, এটার কোনো মান নাই। তাহলে আমরা দেখো আমরা কি করলাম, অসংজ্ঞায়িত লিখে দিলাম। এখন এই যে সেকের মানটা আমরা বের করলাম প্রিয় বন্ধুরা, এখন এই সেকের মান আবার ডান থেকে বামে যদি আমরা উল্টাই দিই তাহলে আমরা কার মান পেয়ে যাবো, কোসেকের মান পেয়ে যাবো। তাহলে আমরা এটাকে কি করতে পারি, এখন উল্টাই দিতে পারি, ডান থেকে বাম, বাম থেকে ডান উল্টাই দিই। তাহলে দেখো লাস্ট ঘরে ছিল আমাদের অসংজ্ঞায়িত, তাহলে আমরা এই অসংজ্ঞায়িতকে এখানে নিয়ে আসলাম, লিখলাম অসংজ্ঞায়িত। এখানে লাস্ট থেকে দ্বিতীয় ঘরটা ছিল 2, এটাই পাশে দ্বিতীয় ঘরে নিয়ে আসলাম। মাঝখানে 45 ডিগ্রি √2 তো মিল থাকবে এটা। এরপরে 2/√3 এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, আর ফার্স্টের 1টা আমাদের চলে গেল লাস্টের ঘরে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এই যে ত্রিকোণমিতির যে মান আছে আমাদের 9.2, যেটা আমাদের জন্য মুখস্থ করা অত্যন্ত জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই মানগুলো যদি মুখস্থ করে ফেলতে পারি তাহলে আমাদের যত অঙ্ক আছে 9.1 এবং 9.2 অর্থাৎ নবম অধ্যায় আমাদের একদম সম্পূর্ণ কি হয়ে যাবে, শিক্ষা হয়ে যাবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আমরা বলছিলাম যে আমাদের ত্রিকোণমিতিতে যত সূত্র আছে সবগুলো আজকে আমরা আলোচনা করব। তাহলে এক এক করে কিন্তু আমরা সবগুলো আলোচনা করছি। সেই হিসেবে আমাদের দেখি বাজলো কয়টা, 10:29, 10:30। আচ্ছা, তার মানে 1 ঘন্টা হয়ে গেছে। তাহলে প্রিয় বন্ধুরা, আজকে আমরা যেটা যাইতে চাইছিলাম এমসিকিউতে কিন্তু যাইতে পারলাম না। আমরা বলছিলাম যে আমরা একদম বেসিক থেকে সূত্র শুরু করব। যত মানে 9.1 এবং 9.2 অঙ্ক করার জন্য আমাদের যত সূত্র, যত কিছু লাগবে মান, দেখো টোটাল আমরা আলোচনা করছি। এখন আমরা এই সূত্রগুলো মানে আমি আজ প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা তোমাদের দিছি, যা বুঝাইছি বা লিখছি, এগুলা তোমরা যদি সবগুলা মুখস্থ করে ফেলো তাহলে প্রিয় বন্ধুরা আমি আশা করি 9.1 এবং 9.2 যত অঙ্ক তোমাদের ত্রিকোণমিতিতে আছে কোনো অঙ্কে তোমাদের সমস্যা হবে না। তোমাদের কাজটা শুধু সূত্রগুলা মুখস্থ করে দিবা, আর অঙ্ক পারানোর দায়িত্ব হলো আমার। তোমরা যদি সূত্র এবং এই মানগুলা মুখস্থ করো তাহলে দেখবা হয়ে যাবে। আমরা প্রথম থেকে যে সূত্রগুলা পড়ছি এগুলা কয়েকবার পড়লে দেখবা তোমাদের মুখস্থ হয়ে যাবে। তারপরে যেটা আছে আমাদের এই যে মানটা, দেখো এই মানটাও কিভাবে বের করা যায় বা হাতের আঙ্গুল গুনে কিভাবে আমরা করব সেটাও কিন্তু তোমাদের শিখাইছি। সেই হিসেবে তোমরা মানগুলো মুখস্থ করতে পারবা আশা করি। আর এগুলো মুখস্থ হয়ে গেলে কিন্তু আমরা আশা করি মানে ত্রিকোণমিতি সমস্ত কাজ করতে পারবো। ঠিক আছে, আমি এই যে সূত্র মানে নৈবিত্তিক বা এমসিকিউ করাইতেছিলাম, এই এমসিকিউটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ হলো এসএসসি পরীক্ষার্থী 26 তাদের জন্য। আর যারা 10-এ আছো তোমাদের জন্য এমসিকিউ তোমরা শিখতে পারবা। আর যারা এখন নতুন 9 মানে 9-এ নতুন উঠছে, তোমরা তো এখন অঙ্ক করো না, কেবল সূত্র পড়া, তোমরা এই এমসিকিউ গুলা বুঝতে গেলে তোমাদের সূত্রগুলো আগে ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে তোমরা যে কাজটা করবে আজকে, আমি যতগুলা সূত্র দিছি ফার্স্ট টু লাস্ট বা মান পর্যন্ত সব কিছু মুখস্থ করে ফেলবা। আর সবকিছু মুখস্থ করা হয়ে গেলে আমরা অঙ্ক এবং এমসিকিউ, তবে আমরা আগে এমসিকিউটা আগামীকাল আলোচনা করব, তারপর আমরা দরকার অঙ্ক করব। মানে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি আজকে এই টোটাল কাজটা করলাম। মানে একেবারে ফার্স্ট টু লাস্ট যত সূত্র আছে এটা তোমাদের জন্য নবম দশম পরীক্ষার্থী সবার জন্য গুরুত্বপূর্ণ, সেজন্য এই কাজটা করছি। তাহলে আমরা আজকে পর্যন্তই রাখবো। আজকে আমরা আর কথা বাড়াইতেছি না। আমরা অনেকগুলা সূত্র নিয়ে আলোচনা করছি যেগুলো তোমরা বাসায় মুখস্থ করার চেষ্টা করবা। আজকে রাত্রের ভিতরে বা কাল দিন সারাদিন যেহেতু স্কুল বন্ধ রয়েছে তোমাদের জন্য, তোমরা বসে বসে যদি সূত্র এবং মানগুলা মুখস্থ করে ফেলতে পারো আশা করি তোমরা অঙ্ক করতে গেলে আর সমস্যা হবে না। আর ত্রিকোণমিতির অঙ্কগুলা হলো এমন, তোমার যদি সূত্র সঠিক বসানো থাকে তাহলে হয়তো অঙ্ক একটু বড় হবে, নাইলে ছোট হবে। অঙ্ক কখনো ভুল হবে না, অঙ্ক কিন্তু হবেই, শেষ পর্যন্ত অঙ্ক মিলে যাবে, হয় একটু বড় হবে নাইলে ছোট হবে। এই জন্য সূত্র এবং মানগুলো আমরা ঠিক মতো মুখস্থ করে ফেলবো, তাহলে আশা করি সব অঙ্ক তোমরা পারবা ইনশাল্লাহ।
তবে সেই আশা ব্যক্ত রেখে আমরা আজ আর এগোচ্ছি না, আজকে এই পর্যন্ত রাখবো। সেই পর্যন্ত আগামীকাল পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।